ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এডুকেশন বাংলাতে। আজকে আমরা এইচএস 2023-এর জন্য একটা সাজেশন দেখব। কিসের? ফিজিক্সের সাজেশন, ঠিক আছে? এটা আজকে আমাদের লেকচার 2 হতে চলেছে। লেকচার 1-এ আমরা তড়িৎ ক্ষেত্র ও স্থির তড়িতের প্রাথমিক ধারণা বলি এই দুটো চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেখে নিয়েছি। আজকে আমরা কি দেখব? তড়িৎ বিভব চ্যাপ্টারের ওপরে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, যেটা আমরা চালাচ্ছি আমাদের চ্যানেলে সিরিজ ওয়াইজ। সেইটার সাজেশন কিন্তু তোমরা পাবে তড়িৎ বিভাবে আজকে। তাহলে চলো এক এক করে প্রশ্ন, কি কি মার্কসের প্রশ্ন আসে, অর্থাৎ কোশ্চেন যে মার্কস ডিস্ট্রিবিউশন হয় সেটা দেখব। তারপরে দেখব যে তোমাদের সেই মার্কের জন্য, ধরো 2 মার্ক আসে, তাহলে 2 মার্কের জন্য কি পড়তে হবে, 3 মার্কের জন্য কি পড়তে হবে, সেইভাবে কিন্তু সাজেশনগুলো তৈরি করেছে। সাজেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, যে এই সাজেশনগুলো এইভাবে তৈরি করা যে এর বাইরে থেকে তুমি চাইলে করতে পারো, কিন্তু এই সাজেশনগুলোর যে কোশ্চেন দেওয়া হচ্ছে এগুলো মিস করা যাবে না। এইগুলো মিস করলে তুমি কিন্তু পরীক্ষাতে রেজাল্ট ভালো আশা করতে পারবে না, কারণ এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এই প্রশ্নগুলো কেউ মিস করতে পারে না। এই প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে। এর বাইরে তুমি অনেক প্রশ্ন করতে পারো, তাতে আমার কিছু বলার নেই, সেটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। তাহলে চলো তড়িৎ বিভব চ্যাপ্টারের ওপরে প্রথমে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। এই চ্যাপ্টার থেকে আমাদের যেসব মার্কসের কোশ্চেন আসে সেটা কি কি? সেটা হচ্ছে 1 মার্ক। 1 মার্কের প্রশ্ন মূলত এখান থেকে আসে, যেটা এমসিকিউ আমরা জানি, এমসিকিউ আসে এখান দিয়ে। এমসিকিউ এর পরে আসে তোমাদের 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন আসতে পারে, আবার 3 মার্কের কোশ্চেনও আসতে পারে। প্রশ্ন সংখ্যা এখানে থাকে মোট 2 থেকে 4টি, ঠিক আছে? 2 থেকে 4টি প্রশ্ন সংখ্যা থাকে। তাহলে চলো এই প্রশ্ন সংখ্যা যে 2টি বা 4টি রয়েছে, 2 থেকে 4টি, এই প্রশ্নগুলো তুমি কিভাবে কভার আপ করবে, কিভাবে কমন পাবে, সেগুলো দেখে নিই সেই প্রশ্নগুলো। তাহলে আমরা যদি প্রথমে এমসিকিউ এর ক্ষেত্রে দেখি, যদি আমরা দেখি যে এমসিকিউ এর ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো মাস্ট ডুইং কোশ্চেন, সেগুলো কি কি? 1, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত লেখো। আমি আগের যে ভিডিওটা ছিল যে তড়িৎ ক্ষেত্র এবং স্থির তড়িতের প্রাথমিক ধারণা বলি, এই যে চ্যাপ্টারের যে সাজেশনটা ছিল সেখানে আমি একটা চার্ট দিয়েছিলাম। সেই চার্টে একদিকে লেখা ছিল রাশিগুলোর নাম, একদিকে লেখা ছিল একক। আরেকটার ক্ষেত্রে লেখা ছিল একদিকে রাশিগুলোর নাম এবং আর একদিকে তোমাদের মাত্রা। এই দুটো বক্স কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি মনে রাখতে বলেছি। সেই চার্টটা যদি না পাও, আগের ভিডিওতে যাও, আগের যে স্থির তড়িতের প্রাথমিক ধারণা বলে তড়িৎ ক্ষেত্রের ভিডিওতে গিয়ে দেখতে পাবে, ওখানে আমি দিয়ে দিয়েছি। বা টেলিগ্রামে গেলেও তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে। সেখানে সমস্ত ধরনের কোশ্চেনের পিডিএফগুলো এবং তাছাড়াও শিডিউল, যেটা আমি যে শিডিউল মিলে ক্লাসগুলো হচ্ছে সেগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত লেখো। এটা হলো 1 দাগ। 2 দাগে রয়েছে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রতিটি বিন্দুর বিভব কত হবে? এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। এই 27টি হতে পারে বা এখানে দিতে পারে 64টি। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক দেখে থাকবে যে পারদ বিন্দু বা জলবিন্দুকে ভেঙে ফেলা হচ্ছে বা ছোট জলবিন্দুকে জুড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। 3 দাগে রয়েছে এসএমই বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি সমমানের তড়িতাধান কিউ রাখা হলো। কোথায়? ঘনকের। এইগুলো এখানে একটু মিস আছে প্রশ্নটা, যে ঘনকের যে কৌণিক বিন্দু, কৌণিক কৌণিক বিন্দু, এসএমই বাহু বিশিষ্ট একটি ঘনকের কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাধান কিউ রাখা হলো। ঘনকটির কেন্দ্রে বিভব কত? তোমরা কোনো চিন্তা করো না, এখানে যাই ভুল থাকো কোশ্চেনে, তোমরা যে পিডিএফটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে, আমি এই ভুলগুলো প্রথমে চেঞ্জ করে ঠিক করে দেবো, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করব টেলিগ্রামে, তাই টেলিগ্রামে জয়েন করে নিও। 4 দাগে রয়েছে 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত হয়? 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত? এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসতে দেখা গেছে, এবার তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপরে 5 দাগে যদি আমরা চলে আসি, 5 দাগে দেখো 64টি পারদ বিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত হয়। এরা মিলিত হয়ে একটি বড় পারদ বিন্দু গঠিত হয়।
বড় বিন্দুটির বিভব কত। আমি যেটা বললাম, হয় বলবে যে বড় বিন্দু থেকে ভেঙে ছোট বিন্দুগুলোর বিভব বের করো, বা এইরকম বলবে যে ছোট বিন্দুগুলো মিলে যাচ্ছে, ছোট বিন্দুগুলো মিলে গিয়ে একটা বড় বিন্দু গঠন করছে, এর বিভব বের করো। বিভব বের করা নিয়ে তোমাদের কাজ। তারপরে 6 দাগে আমরা চলে আসলে দেখতে পাবো 1 ভোল্ট বিভবযুক্ত 64টি একই রকমের পারদবিন্দু মিলিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠিত হয়। বড় বিন্দুটির বিভব কত হবে? সেম ধরনের। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট না, আমি লিখে দেবো ভিভিআই। ঠিক আছে, ভিভিআই, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের একটা দেওয়া হতে পারে এমসিকিউতে, এসিকিউতে বা 3 নাম্বারের মধ্যে। ঠিক আছে, তাই এই কোশ্চেনগুলো সব মার্কের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ 2 নাম্বার এবং 3 নাম্বার। 7 দাগে রয়েছে সম ব্যাসার্ধ ও সম আধানযুক্ত, সমাধানযুক্ত মানে সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? সব ওই একই ধরনের অঙ্ক, একই গোছের ম্যাথমেটিক্যাল প্রবলেম। সেই জন্য তোমরা একটা দুটো প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে যে এটা কিভাবে হয়, কিভাবে অঙ্কটা সলভ করতে হয়। তারপরে তোমার প্র্যাকটিসের ওপর নির্ভর করবে যে তুমি কমন পাচ্ছ কিনা। তুমি টাইপটা কমন পেতে পারো, কিন্তু কোশ্চেনটা কমন পাওয়া সায়েন্সের ক্ষেত্রে একটু চাপ, তোমরা সবাই জানো। তাই টাইপটা কমন পাওয়ার চেষ্টা করো, তোমাদের কোশ্চেনটা কমন পাওয়ার চেষ্টা করো না। টাইপটা কমন পেলে কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। এরপরে 8 দাগে কোশ্চেন রয়েছে তড়িৎ স্থিতিশক্তি ও বিভবের মধ্যে সম্পর্ক কি? তড়িৎ স্থিতিশক্তি ও বিভবের মধ্যে সম্পর্ক তোমাদের এখান দিয়ে লিখে দিতে হবে। 9 দাগে রয়েছে সমবিভব তলের ওপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে কিউ কুলম্ব আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত? বলা হয়েছে এই একটা সমবিভব তল রয়েছে, ধরো ধরো আমি ধরে নিলাম এইরকম রয়েছে সমবিভব তলটা। সমবিভব তলের ওপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে, আমি একটু এটা বলে দিই, আর ব্যবধান, এখানে ধরো একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এই দুটোর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। আর ব্যবধানে দুটো বিন্দু আধান রয়েছে, সেটা কি? এখানেও কিউ, এখানেও কিউ। তাহলে দুটি বিন্দুর মধ্যে দিয়ে, সরি এখানে কিউ নেই, হ্যাঁ, বলছে যে দুটি বিন্দুর মধ্যে দিয়ে কিউ কুলম্ব আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে এই বিন্দু থেকে এবং এই বিন্দুর মধ্যে দিয়ে কিউ কুলম্ব আধান নিয়ে যেতে হবে, তাহলে মোট কৃতকার্যের পরিমাণ কত হবে সেটা এখান দিয়ে বলতে হবে। 10 দাগে একটি আহিত সাবান জলের বুদবুদ প্রসারিত হলে বুদবুদের তড়িৎ বিভবের কি পরিবর্তন হবে? 11 একটি সমবিভব তলের ওপর কোনো তড়িতাধান স্থানান্তরকরণে কৃতকার্য কত? এটা একদম সহজ প্রশ্ন, এটা শূন্য, আমি এখানেই তোমাদের অ্যান্সারটা বলে দিলাম। কারণ সমবিভব তলের ওপর সব স্থানের বিভব সমান হয়, তাহলে সব স্থানের বিভব সমান হলে কি হবে? এক স্থান থেকে অন্য স্থানে তোমাদের আধান নিয়ে যেতে গেলে কোনো কাজ করতে হবে না, সেটাই তো এখানে শুনেছে, কৃতকার্যের পরিমাণ কত, তাহলে অ্যান্সার হবে শূন্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 11 দাগে যেটা রয়েছে। এরপরে 12 দাগে চলে আসবো, পৃথিবীর তড়িৎ বিভব কত? পৃথিবীর তড়িৎ বিভব কিন্তু শূন্য মেনে নেওয়া হয়, ঠিক আছে, জিরো মেনে নেওয়া হয়। তাহলে শূন্য মেনে নিলে কি হয়? পৃথিবীরটাকে প্রমাণ কেন ধরা হয়, এই ধরনের একটা তোমরা দেখবে কোশ্চেন পাবে। কোনো জিনিসের মান যদি শূন্য হয় সেটাকে প্রমাণ মেনে নিতে সুবিধা হয়, তাহলে সেইটার সাপেক্ষে প্রতিটা কোন পজিশনে আছে সেটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ঋণাত্মক নাকি ধনাত্মক। 13 দাগে রয়েছে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কি শূন্য হবে? এটা একটা ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এটা। এরপর আমরা চলে আসবো 2 মার্কসের জন্য। আমরা দেখলাম 3 ধরনের কোশ্চেন আছে, এমসিকিউ, 2 মার্কস এবং 3 মার্কস। তাহলে 2 মার্কসের জন্য কি কি পড়তে হবে দেখে নাও। সমবিভব তল বলতে কি বোঝো? একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক লেখো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক একটা বিন্দুর ক্ষেত্রে। দেখাও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের ওপর লম্ব, সরি এইটা একটু মিস্টেক আছে, সমবিভব তলের উপর লম্ব। ঠিক আছে, এটা একটা ভিভিআই কোশ্চেন। দেখাও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের উপর লম্ব হয়। 4 দাগ, বিভব পরিমাপের ক্ষেত্রে পৃথিবীকে প্রমাণ বলে বিবেচনা করা হয় কেন? আমি এটা যে বলেই দিলাম আগে, যে এই কোশ্চেনটা পরে আমি দিয়েছি, তাহলে আমি কারণটাও একটু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, 5 দাগে রয়েছে
তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি অবশ্যই শূন্য হবে? ব্যাখ্যা করো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যে ধরে নাও এই একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টে বলে দেওয়া হয়েছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ই হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে ভিও কি 0 হবে কি হবে না? ঠিক আছে, ভি এর মানটা কি হবে, শূন্য হবে কিনা সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। যদি বলো শূন্য হবে, কেন শূন্য হবে সেটা ব্যাখ্যা করতে হবে। যদি বলো শূন্য হবে না, কেন শূন্য হবে না সেটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা করতেই হবে, কারণ 2 নম্বরের প্রশ্ন। এরপরে চলে আসি 3 নম্বরের কোশ্চেনে। তোমরা বলবে 2 নম্বরের এই কটাই কোশ্চেন? হ্যাঁ, 2 নম্বরের এই কটাই কোশ্চেন, কারণ 2 নম্বরের কোশ্চেনগুলো একটু প্রেডিক্ট করা যায় কোনটা কোনটা আসতে পারে, সেই জন্য আমি এই কটা কোশ্চেনই দিয়েছি। তোমরা এর রিলেটেডই কোশ্চেন পেয়ে যাবে। তাহলে এই কোশ্চেনগুলো তুমি পড়ে যাও, যে কোনো প্রশ্ন আসুক তুমি লিখতে পারবে, কারণ তোমার বেসিক নলেজগুলো এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। বেসিক যে জানা দরকার 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার করার জন্য, সেইগুলো কিন্তু এই কোশ্চেনগুলো দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসব 3 মার্কের প্রশ্নে। 3 মার্কের যে প্রশ্ন রয়েছে প্রথমটা, সেটা কি? সেটা রয়েছে প্লাস কিউ কুলম বিন্দু আধান থেকে আর সেমি দূরত্বে একটি বিন্দুতে স্থির তড়িৎ বিভব কত? এই একটা ধরো আধান রয়েছে প্লাস কিউ কুলম, ঠিক আছে, এই বিন্দু থেকে আর সেমি দূরত্বে, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আর সেমি দূরত্বে একটি বিন্দুতে স্থির তড়িৎ বিভব কত হবে? স্থির তড়িৎ বিভব কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। 2 দাগে রয়েছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তড়িৎ দ্বিমেরু কেমন হয় তোমরা জানো, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু রয়েছে, তার জন্য যে কোনো পয়েন্টে, তোমাদের যে কোনো পয়েন্টে দিয়ে দিতে পারে, সেখানে তোমাদের কি নির্ণয় করতে হবে? তড়িৎ বিভব। এটা যেন খেয়াল থাকে, তড়িৎ বিভব। এরপরে তাহলে চলে আসি পরের স্লাইডে। দেখো 3 দাগে রয়েছে শূন্যস্থানে থাকা দুটি সমান তড়িদাহিত সমান আয়তনের সাবানের বুদবুদ একসঙ্গে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। ছোট বুদবুদ দুটির প্রতিটির বিভব ভি হলে সংযুক্ত বড় বুদবুদটির বিভব কত নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন আমি মোট কটা দিলাম? 4টে থেকে 5টা অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে বুঝতেই পারছো এর ইম্পর্টেন্স কতটা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই হলো 3টে কোশ্চেন দিলাম 3 মার্কের। এছাড়া আমি বলে দিয়েছি যে এছাড়া গাণিতিক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা বলতে পারো গাণিতিক প্রশ্নগুলো কোথা থেকে পাবো? আমি একটা কিন্তু বলে দিয়েছি, একটা টাইপ, এই টাইপ আসে। এইটা তোমরা ভরে ভরে প্র্যাকটিস করো, যতটা পারো প্র্যাকটিস করে নাও, কারণ তুমি কমন পেয়ে গেলে সেটা তো তোমার লাকের উপর ডিপেন্ড করে, কিন্তু টাইপটা যদি কমন পাও, টাইপ তো অবশ্যই কমন পেয়ে যাবে, আমি যেটা বলে দিচ্ছি এই টাইপের। কিন্তু প্র্যাকটিস করলে কি হবে, তুমি কোশ্চেনটাও কমন পেয়ে যেতে পারো, এইটাই তোমাদের লাভ হবে। এই জন্য আমি প্র্যাকটিস করতে বলছি। এছাড়া গাণিতিক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে কোনগুলো? তোমরা যদি বই থেকে করতে চাও বই থেকে করতে পারো, বা অন্যান্য প্রকাশনীর বইগুলো আছে সেখান থেকে করতে পারো, কোশ্চেনের যে বইগুলো সেখান থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর যদি চাও তাহলে আমাদের বলতে পারো কমেন্টে, আমরা কি করব, একটা পিডিএফ তৈরি করব, সেখানে কিছু ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্নাবলী দিয়ে দেবো, সেইগুলো তোমরা বাড়িতে সলভ করো, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। তাহলে দেখো, আমি কিন্তু এখানে শেষে ওই যে আগের ভিডিও চার্ট দুটো অ্যাড করে দিয়েছি, তোমাদের বলতে মনে ছিল না, আমি বলছিলাম যে আগের ভিডিও থেকে দেখতে, তাহলে আমি এখানে চারটে অ্যাড করে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চারটে কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, কেউ না বুঝতে পারলে আগের ভিডিও থেকে দেখে নিও, তোমাদের সুবিধাই হবে। কারণ এই যে দুটো চার্ট আমি দিয়েছি, এর থেকে অবশ্যই দুটো কোশ্চেন তোমরা এক্সপেক্ট করে রাখতে পারো, একটা মাত্রা দিয়ে আর একটা এসআই একক দিয়ে। তাই এই চার্ট দুটোকে একদম মনে করে নাও, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা যারা দেখলে, তোমাদের সবাইকে এবার থ্যাংক ইউ বলতে হবে। তার আগে বলে দিই, আমরা যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজের যে পিডিএফগুলো কোশ্চেনের, সেগুলো তোমরা কোথা থেকে পেতে পারবে এখানে আমি একটু ক্লিয়ার করে দেবো সেটা তোমাদের, ঠিক আছে? দেখো, আমরা যে সিরিজটা স্টার্ট করেছি এডুকেশন বাংলাতে, এই সিরিজটা কিন্তু 7 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এটা আমাদের 31শে ডিসেম্বর অবধি আপাতত কন্টিনিউ হবে, তারপরে কিন্তু আরও হবে জানুয়ারির শেষ অবধি কিন্তু এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? তাহলে 7 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের যে শিডিউল, সেটা আমি অলরেডি
টেলিগ্রামে দিয়ে দিয়েছি। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান দিয়ে গিয়ে ক্লিক করো লিঙ্কে, সেখান দিয়ে জয়েন বাটন চলে আসবে, জয়েন করে নেবে। জয়েন করে নিলে প্রতিটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রতিটা যে সেশন হবে ক্লাসের সাজেশানের, সেই প্রতিটা পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই বলছি ডেসক্রিপশানে যাও, ডেসক্রিপশানে গিয়ে এক্ষুনি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আছে, সেখান দিয়ে জয়েন করে যাও, ঠিক আছে? তাহলে কী হবে, পিডিএফগুলো তুমি মিস করবে না। কারণ পরে যদি জয়েন করো সেক্ষেত্রে পিডিএফগুলো তোমার খুঁজে পেতে অসুবিধা হবে। তাই এখন বলছি তুমি এক্ষুনি জয়েন করে যাও। তাহলে থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যারা যারা ভিডিওটা দেখলে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। কারণ সাজেশানের ভিডিও কিন্তু জানুয়ারির এন্ড অবধি কন্টিনিউ হবে, আমি এটা বলে দিলাম। সেই জন্য নোটিফিকেশানটা তোমাদের জন্য জরুরি, যে কখন কোন ভিডিও আসে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান চলে আসে। আর এখানে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে, সেই জন্য এই নোটিফিকেশান অন করে অল নোটিফিকেশানটা দেওয়া খুব জরুরি। তাহলে তোমাদের সবাইকে জানাই আরও একবার এডুকেশন বাংলার পক্ষ থেকে থ্যাংক ইউ।